ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব ডব্লিউবি এক্সাম সলিউশনের পক্ষ থেকে ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মৌলিক অধিকার, যেখান থেকে আমাদের প্রত্যেকটা পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এসে থাকে। ঠিক আছে, তো শুরু করি আমাদের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, আমরা প্রথমে জেনে নিই যে মৌলিক অধিকার এটা আমাদের পার্ট 3-তে রয়েছে। কত? পার্ট 3-তে। এটা যেন আমাদের মনে থাকে, পার্ট 3-তে আমাদের রয়েছে মৌলিক অধিকার এই বিষয়টি। এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার এটি সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে? 12 থেকে 35। পরীক্ষাতে খুব আসে মৌলিক অধিকার 12 থেকে 35। ঠিক আছে, আমরা আগে পড়েছিলাম কি আমাদের যে নাগরিকত্ব আইনটা 5 থেকে 11, এখানে আমরা পড়ছি 12 থেকে 35 মৌলিক অধিকার। ঠিক আছে, আর মৌলিক অধিকার বর্তমানে ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি। পরীক্ষাতে খুব আসে বর্তমান মৌলিক অধিকার কয়টি? 6টি। ঠিক আছে, এবং মৌলিক অধিকার এই বিষয়টা আমরা কোন দেশ থেকে নিয়েছি? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ বা আমেরিকা থেকে। ঠিক আছে, পরীক্ষা আমাদের আসে যে মৌলিক অধিকার আমরা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এই মৌলিক অধিকার আমরা কোথা নিয়েছি? ইউএসএ বা আমেরিকা থেকে। ঠিক আছে, এবার যে আমাদের 6টি মৌলিক অধিকার রয়েছে, এই 6টি মৌলিক অধিকার সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, প্রথমে জানতে হবে 12 থেকে 35, 12 নম্বর আর্টিকেল যেটা রয়েছে, এই 12 নম্বর ধারাতে আমাদের কি বলা হয়েছে? যে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। মৌলিক অধিকার সম্পর্কে যে মৌলিক অধিকার কি এই বিষয়টা বলা হয়েছে। ঠিক আছে, 12 নম্বর আর্টিকেল। মৌলিক অধিকার কি? দেখো, মৌলিক মানে যেটা একটা নাগরিকের ন্যূনতম, যেটা লাগবেই একজন মানুষের, সাধারণত নাগরিকের বেঁচে থাকার জন্য তার যত ধরনের সুবিধা প্রয়োজন তার প্রত্যেকটি দেওয়া হবে একজন ভারতীয়কে। এই যে অধিকারটা সুনিশ্চিত করা হয়েছে সংবিধানে মৌলিক অধিকারে। ঠিক আছে, এবার এই মৌলিক অধিকার 6টি, যার প্রথমটি হলো কি সাম্যের অধিকার। এটা আমাদের মনে রাখতে, মৌলিক অধিকার 6টি, প্রথমটি হলো কি সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার কত নম্বর ধারাতে রয়েছে? 14 থেকে 18 নম্বর ধারাতে আমাদের রয়েছে সাম্যের অধিকার। ঠিক আছে, সাম্যের অধিকার মানে আমরা দেখেই বুঝতে পারছি এটা কি ইকুয়ালিটি, মানে সমান। ইকুয়ালিটি, সাম্যের অধিকার মানে ইকুয়ালিটি, সমান সমান। এই ব্যাপারটা মনে রাখতে হবে। 14 থেকে 18, কত? 14 থেকে 18, ইকুয়ালিটি, সমান সমান। এবার দেখো, প্রথম যে 14 নম্বর আর্টিকেল, এই 14 নম্বর আর্টিকেলে আমাদের যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো কি যে আমাদের আইনের দৃষ্টিতে সবাই সমান, যেটা বলা হয় রুল অফ ল, মানে আইনের দৃষ্টিতে সবাই সমান। আমাদের পরীক্ষাতে আসে অনেক সময় যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা আর্টিকেল কত নম্বরে বলা হয়েছে? ঠিক আছে, আইনের দৃষ্টিতে সবাই কি হবে? সব, প্রত্যেকটা নাগরিক সমান। ঠিক আছে, ব্যতিক্রম কিছু আছে, যেমন রাষ্ট্রপতি, রাজ্যপাল, তারা যদি পদে থাকাকালীন কিছু সুবিধা পায়, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এবার 14 পর আছে 15 নম্বর। এই 15 নম্বর ধারাতে আমাদের কি বলা হয়েছে? যে 15 নম্বর আর্টিকেল আমাদের বলা হয়েছে কি ধর্ম, জাতি, বর্ণ, ধর্ম, জাতি, বর্ণ এগুলোর ভিত্তিতে কোনো রকম আমরা কোনো বৈষম্য করতে পারবো না। এগুলোর ভিত্তিতে বৈষম্য করা যাবে না। যে কোনো হিন্দু মুসলিম বলে যেটা আমরা করি, ঠিক আছে, বা আমরা যেন কোনো ভাবে উঁচু জাত নিচু জাত, যেটা কোনো ভাষার ভিত্তিতে, কোনো লিঙ্গের ভিত্তিতে, ছেলে মেয়ে এই হিসাবে, এগুলো কোনো রকম বৈষম্য করা যাবে না। পুরোপুরিভাবে এটা অপরাধ। ঠিক আছে, করা যাবে না, এটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের জাতি, ভাষা, ধর্ম এগুলোর ভিত্তিতে কোনো রকম বিভেদ করা যাবে না। ঠিক আছে, 14 নম্বর আমরা শিখলাম কি আইনের দৃষ্টিতে সবাই সমান। ঠিক আছে, এবার 15 নম্বর আর্টিকেল আমরা যেটা শিখলাম কি ধর্ম, ভাষা, জাতি এগুলোর ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। এরপর কি আসছে 16 নম্বর আর্টিকেল। 16 নম্বর আর্টিকেল যেটা আমাদের বলা হয়েছে কি সরকারি চাকরিতে সবাই সমান অধিকার পাবে। সরকারি চাকরিতে সবাই সমান অধিকার। সরকারি চাকরিতে সবাই সমান অধিকার, প্রত্যেকটা ব্যক্তির সমান অধিকার রয়েছে। ঠিক আছে, এটা যেন মনে থাকে, সরকারি চাকরিতে সমান অধিকার, এটা 16 নম্বর আর্টিকেল। আর খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে, অনেক পরীক্ষাতে আমাদের আসে 17 নম্বর ধারা, এটা স্টার মনে রাখো, এটা পরীক্ষাতে অনেকবার আসে, খুব গুরুত্বপূর্ণ। যে অস্পৃশ্যতা, যেটা আমরা জানি যে প্রাচীন ভারতে কি ছিল, আমাদের যে জাত ভেদের একটা বিরাট ধরনের বিভেদ ছিল, ভেদাভেদ ছিল। ঠিক আছে, এই অস্পৃশ্যতা দূরীকরণ এই বিষয়টা বলা হয়েছে আমাদের 17 নম্বর আর্টিকেল। মানে কি আমরা যেমন জানি ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, এই যে আমাদের বিভাজন ছিল, মানে যে উঁচু জাত নিচু জাত যেটা আমরা বলি, ঠিক আছে, এটা কখনোই করা যাবে না। আমরা ভারতের নাগরিক, আমরা প্রত্যেকে সমান। ঠিক আছে, আমাদের মধ্যে কোনো জাতিগত, কোনো ধর্মীয় কোনো বিভেদ হবে না। তাই 17 নম্বর আর্টিকেল যেটা আমাদের বলা হচ্ছে অস্পৃশ্যতা, ঠিক আছে, এটা খুব আসে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে এই বিষয়টা আমাদের 17 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। কোনো রকম ছোঁয়াছুঁচ যে ব্যাপারটা, এটা করা যাবে না। এটা কত সালে পাস হয়? এই আইনটা 1955 সালে পাস হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অস্পৃশ্যতা আইন কত সালে পাস হয়?
1955 সালের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। অস্পৃশ্যতা আইন 1955 সালে পাশ হয়। নাগরিকত্ব আইন যেমন পড়লাম 1955, ঠিক তেমন অস্পৃশ্যতা আইন 1955 সালে পাশ হয়। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এরপর 18 নম্বর আর্টিকেল, এই 18 নম্বর আর্টিকেল এটা আমাদের মনে রাখতে হবে কি, কোনো খেতাব উপাধি এগুলো কি হবে আমাদের বর্জন, এগুলো গ্রহণ করা যাবে না। ঠিক আছে, এগুলো গ্রহণ করা যাবে না, উপাধি খেতাব এগুলো গ্রহণ করা যাবে না, এটা যেন মনে থাকে। যেমন ব্যাপারটা কি, কোনো আগে যেমন আমাদের কি ছিল, রায় বাহাদুর, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের আমাদের কি ছিল, উপাধি ছিল, খেতাব ছিল, এগুলো কোনো রকম দেওয়া যাবে না। প্রত্যেকটি নাগরিক সমান, প্রত্যেকের সমান অধিকার। ঠিক আছে, এই বিষয়টা আমাদের বলা হচ্ছে সাম্যের অধিকার 14 থেকে 18। কিন্তু যে আমরা ভারতরত্ন বা এগুলো পাই, ঠিক আছে, বা পরমবীর চক্র এগুলো যে আমরা পাই, ঠিক আছে, ভারতরত্ন পুরস্কার পাই, পদ্মশ্রী, এগুলো হচ্ছে কি, এগুলো পুরস্কার, এগুলো একটা সম্মান, এগুলো কোনো খেতাব বা উপাধি নয়, এগুলো হচ্ছে একটা পুরস্কার, সম্মান। ঠিক আছে, এটা আলাদা। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে পরবর্তীতে আমরা দেখব, তাহলে 14 থেকে 18 হয়ে গেল আমাদের সাম্যের অধিকার। এরপর রয়েছে কি 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। আমাদের স্বাধীনতার অধিকার কয়টি আছে? 6টি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আমাদের স্বাধীনতার অধিকার কয়টি? 6টি। এই স্বাধীনতার অধিকার শুধুমাত্র আমাদের নাগরিকরাই পাবে, কোনো বিদেশি কোনো ব্যক্তি এই স্বাধীনতার অধিকারটা ভোগ করতে পাবে না। নাগরিকরা অর্জন পাবে, এই সুবিধা নাগরিকরা পাবে, কোনো বিদেশি পাবে না, কোনো বিদেশি এই সুবিধা পাবে না, এটা যেন মনে থাকে। কোনো বিদেশি এই সুবিধা পাবে না, আমরা সুবিধা পাবে না। ঠিক আছে, এটা যেন মনে থাকে যে স্বাধীনতার অধিকার যেটা আমাদের 19 থেকে 22, আমরা প্রত্যেকটা নাগরিক, আমাদের 6টি মৌলিক অধিকারের মধ্যে স্বাধীনতার অধিকার কি, স্বাধীনতার অধিকার কয়টি? 6টি। এটা যেন মনে থাকে, স্বাধীনতার অধিকার, মৌলিক অধিকার 6টি, তার মধ্যে যে স্বাধীনতার অধিকার রয়েছে এটাও আমাদের 6টি। মানে ফ্রিডম, আমরা স্বাধীনভাবে কি করতে পারবো, যে মত প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তার মানে এই না আমরা উল্টো পাল্টা কমেন্ট করবো, এটা নাই, মানে মত প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে সমবেত হয়ে কোনো চলাফেরা করতে পারবো, বসবাস করতে পারবো। ঠিক আছে, আমাদের নিজস্ব বিভিন্ন রকম, ঠিক আছে, যেগুলো আমাদের আছে প্রত্যেকটা বিষয়ে আমরা স্বাধীনভাবে চলাচল করতে মেনে চলতে পারবো, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে আমাদের যে এই স্বাধীনতা অধিকারের মধ্যে যে 19 থেকে 22, এটা কত নম্বর আর্টিকেল? 19 থেকে 22। এই 19-6 যেটা বললাম 6টা আর্টিকেল রয়েছে। ঠিক আছে, 19-1 যেমন রয়েছে আমরা প্রত্যেকটা ব্যক্তি বাক ও মতামত স্বাধীনতা যেটা বলা হয়, মানে আমরা বিভিন্ন কথা বলার স্বাধীনতা রয়েছে, কোনো একটা বিষয় নিয়ে আমরা বিভিন্ন বক্তব্য রাখতে পারবো, সঠিক মতামত দিতে পারবো। ঠিক আছে, এই বিষয়টা বাক স্বাধীনতা, ঠিক আছে, এই বিষয়টা রয়েছে। ঠিক তেমন 1906 যেটা ছিল সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকার কি আমাদের এখন আছে? নাই, সম্পত্তির অধিকারটা আমাদের এখন মৌলিক অধিকার থেকে বাদ হয়ে গেছে, যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে এই স্বাধীনতার অধিকারটা আমরা বুঝতে পারলাম। 19 থেকে 22 নম্বর আর্টিকেল রয়েছে আমাদের 6টি স্বাধীনতার অধিকার, মতামত প্রকাশ করার অধিকার, ঠিক আছে, চলাফেরা করার অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার। ঠিক আছে, এগুলো আমাদের রয়েছে স্বাধীনতার অধিকারে। ঠিক আছে, পরবর্তী দেখি, তাহলে 19 থেকে 22 আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 23 থেকে 24। এই 23 থেকে 24 কি রয়েছে? এর আগে 19 থেকে 22, সেখানে আমাদের 19 পর্যন্ত হয়েছে। ঠিক আছে, 19 পর্যন্ত হয়েছে স্বাধীনতা অধিকার। এরপর 20, এই 20 নম্বর আর্টিকেলটা আমাদের একটু জানতে হবে। 20 নম্বর আর্টিকেলটা কি? 20 নম্বর আর্টিকেলটা আমাদের হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, সেই জন্য কি হবে, তার প্রচলিত সেই সময়কার আইন অনুসারে তাকে শাস্তি দিতে হবে। বর্তমানে যে আইন অনুসারে শাস্তি দিতে হবে, আমি যে এখন যদি কোনো অন্যায় কাজ করি, সেটা বর্তমান আইন অনুসারে শাস্তি হবে। 10 বছর পর কোনো এর জন্য যদি কোনো কঠিন শাস্তি হয়, সেটা দেওয়া যাবে না। ঠিক আছে, এই বিষয়টা বলা হয়েছে 20 নম্বর আর্টিকেল। এছাড়া 20 নম্বর আর্টিকেল বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাকে 24 ঘন্টার মধ্যে, আমরা কি জানি, কোনো ব্যক্তিকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, তাকে জজ কোর্টে বা জেলা আদালতে হাজির করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের যে বলা হয়েছে 20 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, এই বিষয়গুলো বলা হয়েছে। এরপর যেটা আছে 21 নম্বর আর্টিকেল। এই 21 নম্বর আর্টিকেল যেটা বলা হয়েছে যে নির্দিষ্ট আইন অনুসারে কোনো ব্যক্তিকে তার ব্যক্তির জীবন ও ব্যক্তিগত যে অধিকার আছে সেগুলো থেকে বঞ্চিত করা যায় না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 21 নম্বর আর্টিকেলটা দেয় যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির প্রোটেকশন অফ লাইফ, মানে আমাদের জীবন রক্ষা, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে আমাদের ব্যক্তির স্বতন্ত্রতা, স্বাধীনতা, ব্যক্তির যে জীবন, আমাদের প্রত্যেকটা ব্যক্তির আমাদের নিজস্ব কি রয়েছে, স্বাধীন ব্যক্তি জীবন, এবং আমাদের ব্যক্তিগত কি সম্পত্তি, যে আমাদের এই অধিকার, এটা থেকে কখনোই কোনো
আমাদেরকে হস্তক্ষেপ করা যাবে না। এটা প্রত্যেকটা নাগরিকের সুনিশ্চিত করতে হবে, তার ব্যক্তির জীবন ও স্বতন্ত্র অধিকার। এটা ব্যক্তির জীবন ও তার স্বতন্ত্রতা, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত অধিকার। এটা থেকে তার কোনো নাগরিককে হস্তান্তরিত করা যাবে না, বঞ্চিত করা যাবে না, ঠিক আছে। 21 নম্বর আর্টিকেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই 21 নম্বর আর্টিকেল, ঠিক আছে। এখানে যে বিষয়টা আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেটা হচ্ছে কি 22 নম্বর ধারা। এই 22 নম্বর ধারাটা কি? 22 নম্বর ধারাটা হলো কোনো ব্যক্তিকে যদি আমরা গ্রেপ্তার করি, তার গ্রেপ্তারের কারণ জানাতে হবে। এবং আমরা জানি কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার করা হয় কোনো অপরাধের জন্য, ঠিক আছে, গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে তাকে জেলা আদালতে ঠিক আছে, তাকে হাজির করতে হবে, ঠিক আছে। এবং তার নিজস্ব, তার ব্যক্তিগত, তার পক্ষে সে যেন কোনো আইনি সাহায্য পায়, সে যে নির্দোষ প্রমাণ করতে পারে, এই বিষয়টা তার সুবিধা দিতে হবে। অর্থাৎ এক কথা বলতে পারি, এই যে 20 আর 21 নম্বর আর্টিকেল, এই দুটো কি, এই দুটো আমাদের সংবিধানে কি খুব আমাদের ব্যক্তির অধিকার, ব্যক্তির যে একটা মানুষের, প্রত্যেকটা মানুষের যে অধিকার রয়েছে, সেই অধিকারটা বলা হয়েছে 20 নম্বর, 21 নম্বর আর 22 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। তাহলে পরীক্ষা যদি আসে 21 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? প্রোটেকশন অফ লাইফ, তার ব্যক্তির জীবনের অধিকার, ব্যক্তির স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, প্রোটেকশন অফ লাইফ, তার জীবন রক্ষার অধিকার, ঠিক আছে। আর 22 নম্বর কি, এই বিষয়টা বললাম, যদি কোনো ব্যক্তিকে অন্যায় কোনো কাজ করে তাকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী কোনো জেলা আদালতে হাজির করতে হবে, ঠিক আছে। এই বিষয়টা বলা হয়েছে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে, আমাদের পরীক্ষায় যে কোশ্চেন এখান থেকে আসে, যে জরুরি অবস্থা, আমরা জানি জরুরি অবস্থা 3 প্রকার, ঠিক আছে। এই জরুরি অবস্থা, যেটা জাতীয় জরুরি অবস্থা বলতে পারি 352 নম্বর আর্টিকেল, এই জরুরি অবস্থা চলাকালীন, ঠিক আছে, এই 20 নম্বর আর 21 নম্বর আর্টিকেল কখনোই কি করা যাবে না? বন্ধ করা যাবে না, কখনোই এটাকে স্থগিত করা যাবে না, বাতিল করা যাবে না, ঠিক আছে। এটা যেন মনে থাকে, বাতিল করা যাবে না, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জরুরিকালীন অবস্থায় আমাদের দেশে যদি জরুরি অবস্থা জারি হয়ে যায়, সেক্ষেত্রেও আমাদের এই 20 নম্বর 21 নম্বর আর্টিকেল এটাকে বাতিল করা যাবে না। এই জন্য তো বলা হচ্ছে এটা কি আমাদের প্রোটেকশন, আমাদের প্রত্যেকটা নাগরিকের একটা প্রোটেকশন, ঠিক আছে, 20 নম্বর আর 21 নম্বর আর্টিকেল। তাই এই দুটো আইনকে কখনোই আমরা কি করতে পারবো না, আমাদের বাতিল করতে পারবে না, ঠিক আছে। এটা যেন মনে থাকে, পরীক্ষাতে আমাদের আসতে পারে। পরবর্তী প্রশ্ন হলো শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার কি? এটি রয়েছে সংবিধানের 23 থেকে 24 নম্বর ধারায়। 23 থেকে 24 নম্বর ধারায় শোষণ বলতে কি? আমরা জানি শোষণ, আমরা আগে জানতাম যে কি ছিল, বেকার খাটানো, তাই তো, মানে মানুষকে ক্রয় বিক্রয় করা হতো প্রাচীন ভারতে, জোর করে খাটানো হতো। এই যে বেকার খাটানো বা বলপূর্বক যে জোর করে খাটানো, ঠিক আছে, মানে কাজ করিয়ে মানুষকে পারিশ্রমিক না দেওয়া, ঠিক আছে, এই ব্যাপারটা, তারপরে কি মানুষ ক্রয় বিক্রয় করা, এই ব্যাপারটা নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর আর্টিকেল? 23 নম্বর আর্টিকেল। মানুষ ক্রয় বিক্রয় করা, এটা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের ভারতের সংবিধানের 23 নম্বর আর্টিকেলে। কত সুন্দর দেখো আর্টিকেলটা। তাই এই যে মানুষকে বেকার খাটানো যাবে না, কাকে? প্রত্যেককে পরিশ্রম দিতে হবে, বিনা কারণে তাকে বিনা পারিশ্রমিকে খাটানো যাবে না। মনে থাকবে 23 নম্বর আর্টিকেল। আর 24 নম্বর আর্টিকেলটা কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি, 14 বছরের কম, যেটা আমরা বলি শিশু শ্রমিক, এই 14 বছর বয়সের কোনো শিশুকে, কম বয়সী শিশুকে কখনোই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না, ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। তার মানে শিশু শ্রমিক যেটা বলা হচ্ছে, এটা নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর আর্টিকেল? 24 নম্বর আর্টিকেল। কত বছর? 14 বছরের কম। তাহলে মনে থাকবে, এই যে শিশু শ্রমিক ব্যাপারটা রয়েছে, এটা সম্পর্কে বলা হচ্ছে কত নম্বর আর্টিকেল? আমাদের 24 নম্বর আর্টিকেল বলা হচ্ছে, যেন মনে থাকে। এরপর তাই শোষণের বিরুদ্ধে হয়ে গেল 23-24। এবার আমার আসছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতা আমরা বুঝতে পারছি, আমাদের যে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানে 25 থেকে 28 নম্বর আর্টিকেলে। দেখো কি আছে বিষয়টা আমাদের এখানে, যে 25 নম্বর আর্টিকেল আমাদের বলা হয়েছে, এই 25 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি, প্রত্যেকটি ব্যক্তি তার নিজস্ব ধর্মমত পালন করতে পারবে। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব যে ধর্ম আছে সেটা সে পালন করতে পারবে, অনুসরণ করতে পারবে, কোনো অসুবিধা নেই।
কোনো ভারতের কোনো আমাদের যে স্টেটের কোনো প্রবলেম নেই। এটা যেন মনে থাকে যে ভারতের প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব ধর্ম পালন করতে পারবে। এটা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল? 25 নম্বর আর্টিকেল। ঠিক আছে। 26 নম্বরে কি, তারা ধর্মীয় পালনে বিভিন্ন ধরনের উৎসব, ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, এগুলো পালন করতে পারবে 26 নম্বরে। 27 নম্বরে কি, কোনো জোরপূর্বক যে চাঁদা আদায় করা যাবে না, ধর্মীয় ক্ষেত্রে জোরপূর্বক কোনো চাঁদা আদায় করতে পারবে না। ঠিক আছে, চাঁদা আদায় করতে পারবে না, চাঁদা আদায় করা যাবে না, এটা বলা হয়েছে। ঠিক আছে, কোনো ব্যক্তি যদি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সংবিধানে কিন্তু এটা কখনোই সাপোর্ট করে না। সংবিধান এটাকে জোর পরিষ্কারভাবে বলা রয়েছে কোনো ধর্মীয় ব্যাপারে কোনো চাঁদা আদায় করা যাবে না, মনে থাকবে। এছাড়া 28 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, যে 28 নম্বর আর্টিকেলে আমাদের বলা হয়েছে সরকারি কোনো বিদ্যালয়ে কোনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। সরকারি কোনো বিদ্যালয়ে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। মানে কি, সরকার যেহেতু এখানে নিয়োগ করছে, সরকার টাকা দিয়ে পারিশ্রমিক দিচ্ছে, বেতন দিচ্ছে, শিক্ষক নিয়োগ করছে, সেই জন্য সরকার কোনো রকম, যেহেতু ধর্মীয় নিরপেক্ষ আমাদের দেশ, সেই জন্য কোনো ধর্মকে এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। ব্যাপারটা যদি কোনো ধর্মীয় শিক্ষা কেন্দ্র থাকে, মাদ্রাসা থাকে, কোনো আমাদের যে আশ্রম আছে, ঠিক আছে, কোনো মিশন আছে, সেগুলোতে ঠিক আছে, কিন্তু কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা 28 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তাহলে মনে থাকবে, তাই প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব ধর্ম পালন করতে পারে। কত নম্বর আর্টিকেল? 25 নম্বর আর্টিকেল, মনে থাকে যেন। এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। কত নম্বর আর্টিকেল? এটা হচ্ছে 28 নম্বর আর্টিকেল। আর 23 নম্বর বেকার শ্রম, 24 নম্বরে কি, শিশু শ্রমিক যে বিষয়টা বলা হয়েছে, মনে থাকবে। পরবর্তী যে বিষয়টা আমাদের রয়েছে, তাহলে আমরা আগে পড়লাম কি 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা, এবার পড়ছি শিক্ষা ও সংস্কৃতির অধিকার। শিক্ষা সংস্কৃতির অধিকার, ঠিক আছে, যেটা কত হচ্ছে 29 থেকে 30 নম্বর আর্টিকেল। এই 29 থেকে 30 নম্বর আর্টিকেল হচ্ছে শিক্ষা সংস্কৃতির অধিকার। মানে কি, আমরা যে 29 নম্বর আর্টিকেল যে বিষয়টা বলা হয়েছে, কোন বিষয়টা, যে সংখ্যালঘুদের স্বার্থে বলা হয়েছে। সংখ্যালঘু বলতে বলা হয় যারা ভাষা বা ধর্মের ভিত্তিতে যারা কি কম, তুলনামূলক সংখ্যায় যারা অন্যান্য যে তুলনায় কম থাকবে, তারা হচ্ছে সংখ্যালঘু। যেমন ভারতবর্ষের সংখ্যালঘু বলতে আমরা শিখ, খ্রিস্টান, জৈন এবং মুসলিমদেরকে বুঝে থাকি। এই সংখ্যালঘুদের কি করতে পারবে, তাদের নিজস্ব ভাষা যে আছে, নিজস্ব ভাষা, লিপি, এগুলো ব্যবহার করতে পারবে। যেমন মুসলিমদের ক্ষেত্রে কি রয়েছে, যে উর্দু ভাষা, তাদের যে নিজস্ব আরবি ভাষা, এগুলো তারা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এবং 30 নম্বর আর্টিকেলে যে বিষয়টা বলা হয়েছে, 30 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, কি সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে। যে আমাদের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের, তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান, যেমন মাদ্রাসা আছে, ঠিক আছে, যেগুলো আছে এগুলো তারা পরিচালনা করতে পারবে, কোনো অসুবিধা নেই, এগুলো সংবিধানে কোনো নিষেধ নেই। ঠিক আছে। 29 আর 30 নম্বর আর্টিকেলে এত সুন্দর আমাদের সংবিধানে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, কোনো রকম যাতে কোনো ব্যক্তির কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। এরপর দেখি পরবর্তী বিষয়টা, যে 31 নম্বর আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মেডাকো পরীক্ষায় আসতে পারে। 31 নম্বর আর্টিকেল, যেটা আমরা আগে পড়লাম কি, যে সম্পত্তির অধিকার যেটা আমাদের ছিল, এই সম্পত্তির অধিকারটা কি আমাদের এখন আর নেই। 31 নম্বর ধারায় যেটা আমাদের সম্পত্তির অধিকার ছিল, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে কি হয়েছে, বাদ চলে গেছে। ঠিক আছে। এখন বর্তমান 1978 সালে যে 44তম সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে। এটা এখন কি, এখন সম্পত্তির অধিকার হলো, আইনি অধিকার। সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার, যেন মনে থাকে, সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, 300A নম্বর আর্টিকেলে রয়েছে। এই যে সম্পত্তির অধিকার এখন আইনি অধিকার, আগে ছিল মৌলিক অধিকার, এটা বাদ গেছে কত সালে, 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে। এখন এটা হচ্ছে কি আইনি অধিকার, এটা হচ্ছে লিগাল আইন। ঠিক আছে, এটা লিগাল আইন, লিগাল ল। ঠিক আছে। এবং এটি রয়েছে 300A নম্বর আর্টিকেল। এছাড়া একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, যে শাসনতান্ত্রিক প্রতিবিধান অধিকার, যেটা আমাদের লাস্ট 32 নম্বর ধারা, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। শাসনতান্ত্রিক প্রতিবিধান অধিকার এটা কি, এই বিষয়টা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এটা আমাদের পরীক্ষায় যেটা পরীক্ষা প্রশ্ন আসে, যে 32 নম্বর ধারাকে সংবিধানের কি বলা হয়, সংবিধানের হৃদয় আত্মা বলা হয়। ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল।
কি বলেছেন এই বিষয়টা? ডক্টর বি আর আম্বেদকর, আমাদের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর প্রথম আইনমন্ত্রী ছিলেন। তিনি বলেছেন এই 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল। কেন বলেছেন এই সংবিধানের হৃদয় আত্মা? এই বিষয়টা একটু জানতে হবে। যাবো, আমরা জানি সংবিধানে আমাদের পুরোপুরিভাবে সমস্ত কিছু অধিকার দিয়েছে। এই অধিকারটা সুনিশ্চিত করতে এই আর্টিকেলটা আরো বিভিন্ন মানে খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছে, যার মধ্যে 5টি আমাদের কি রয়েছে, 5টি আমাদের ভাগ রয়েছে, 5টি খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে। কি নির্দেশ রয়েছে? হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাসটা কি? হেভিয়াস কর্পাস হলো বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণ। প্রত্যক্ষীকরণ মানে কি? কোনো ব্যক্তি অপরাধ করলে, অন্যায় করলে তাকে কি করতে হবে? তাকে সশরীরে আমাদের কি করতে হবে? হাজির করতে হবে, কোর্টের সামনে হাজির করতে হবে। ঠিক আছে, সশরীরে হাজির করতে হবে। এটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। ম্যান্ডামাস কি? ম্যান্ডামাস হলো আদেশ দেওয়া, পরমাদেশ। ঠিক আছে, অর্থাৎ উচ্চ আদালত নিম্ন আদালতকে বিভিন্ন আদেশ দিতে পারে, এই বিষয়টা বলা হয়েছে। তারপরে প্রহিবিশন কি? প্রহিবিশন হলো নিষেধ করা। নিষেধ বিষয়, যদি কোনো উচ্চ আদালত নিম্ন আদালতের নিজের সীমার যদি বাইরে যদি কোনো কাজ করে থাকে, সেটা থেকে নিষেধ করতে পারে, মানে বেশি। ঠিক আছে, এই বিষয়টা। কুয়ারেন্ট কি? কুয়ারেন্ট হলো কোনো অধিকারে, এই বিষয়টার মানে হচ্ছে কোনো অধিকারে। আর সার্টিয়ারি মানে কি? সার্টিয়ারি মানে হলো উৎপ্রেষণ, মানে হচ্ছে বিশেষভাবে জ্ঞাত হওয়া। বিশেষভাবে জ্ঞাত হওয়া। আমাদের এখানে যে প্রশ্নটা আসে, মূলত এই নামগুলো আসে। হেভিয়াস কর্পাস মানে কি? বন্দি প্রত্যক্ষীকরণ। ম্যান্ডামাস কি? পরমাদেশ। প্রহিবিশন মানে নিষেধ। কোয়ারেন্ট মানে কোনো অধিকারে। আর সার্টিয়ারি মানে হচ্ছে কি? বিশেষভাবে জ্ঞাত হওয়া, উৎপ্রেষণ যেটা বলা হয়। ঠিক আছে, তাহলে এই মৌলিক অধিকারগুলোকে আমাদের কার্যকরী করতে এই 32 নম্বর আর্টিকেলে, যেটা সুপ্রিম কোর্ট অনুসারে, সুপ্রিম কোর্টে যে 32 নম্বর আর্টিকেল, সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ আইন আদালত, সর্বোচ্চ আদালত। ঠিক আছে, এই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই 32 নম্বর ধারা অনুসারে, এবং হাইকোর্ট রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট কত 226 নম্বর ধারা অনুসারে এই মৌলিক অধিকার কার্যকরী করতে বাধ্য করে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার খর্ব হয়, সেক্ষেত্রে সে সুপ্রিম কোর্টের 32 নম্বর ধারা অনুসারে আপিল করে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুসারে তার এই মৌলিক অধিকারকে ফিরিয়ে দেবে, এবং হাইকোর্টে 226 নম্বর ধারা অনুসারে সেই মৌলিক অধিকারকে কার্যকরী করতে তাকে বাধ্য করবে। ঠিক আছে, এই বিষয়টা যেন মনে থাকে। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে একবার আমরা রিভাইজ দিয়ে ভালো করে পড়ে নেব।